এই শোনো না গো, আমাদের পুতুল ডায়েরি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিও প্লিজ। আর গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে শেয়ার করে দিও। ধন্যবাদ। পিছছাড়া রাস্তা অতিক্রম করে জঙ্গলের আঁকাবাঁকা সরু পথ ধরে পাশে লম্বা মূর্তির মতো ভয়ঙ্কর দেখতে গাছগুলোর ছড়িয়ে এগিয়ে যাচ্ছে জিপটি ক্রমাগত এবড়ো খেবড়ো রাস্তা ঝাঁকুনির সাথে সাথে সমান বেগে কাঁপছে ডক্টর মালিহার গড়ন। কপালের পাশ দিয়ে সরু শীতল ঘামের রেখা বইয়ে চলেছে। জুবুথুবু হয়ে কাঁপতে থাকা গড়ন একদম প্যাসেঞ্জার সিটে যথাসম্ভব নিজেকে আড়াল করে লেপ্টে আছে। উদ্বিগ্নতা ঠাসা ডাক্তার মালিহার ফর্সা মুখ। সবে মাত্র ঢাকা মেডিকেল থেকে MBBS এ ডিগ্রি পাস করে ইন্টার্নি শেষ করে ল্যাব এইডের হসপিটালে জয়েন করে ডক্টর মালিহা ডিউটি শেষ করে বাসে যাওয়ার জন্য বের হলে রাস্তা থেকে এক প্রকার জোর করে তুলে আনে লুকাস। মাঝ রাস্তায় গাড়ি থামিয়ে মাথায় গান পয়েন্ট করে তুলে নিয়ে আসে ক্ষমতা দেখিয়ে। আজকাল রোগী দেখতে নিয়ে যাওয়ার নতুন পন্থা মনে হয় এটা। তবে আর 4-5টা সাধারণ মানুষের জন্য নয়, সুশীল সমাজের আড়ালে গড়ে তোলা নিজেদের অন্ধকার পাপ রাজের অভিশপ্ত রাজাদের পন্থা এটা। এরা স্বাভাবিক জিনিসে অভ্যস্তই নয়। ওদের পাপাচারের জীবন তলিয়ে গিয়েছে বিষাদের ভারী ভারী বরফ খণ্ডের গহ্বরে, যা হয়তো সেই অতল থেকে কখনো উন্মোচনই হবে না। কেউ কে আসবে আদতে যে ঠান্ডা বরফের নিচে ঢাকা পড়া বিষাদের রাজাকে টেনে হিঁচড়ে বের করে আনবে তার উষ্ণতায় খণ্ড খণ্ড বরফগুলো মমির মতো গলিয়ে উষ্ণতার চাদরে জড়িয়ে রেখে দিয়ে জাগিয়ে তুলবে জমে থাকা শক্ত হৃদয়। বাগানবাড়ির মেন গেটের সামনে এসে কালো জিপটি থামে। রিচার্ডের গাড়ি ব্যতীত অন্য কোনো গাড়ি ভেতরে ঢুকানো নিষেধ। লনের পাশে গাড়ি সাইড করে রাখে লুকাস। একজন কালো পোশাকধারী গার্ড দৌড়ে এসে ডোর হ্যান্ডেল টেনে খুলে দিয়ে উদয়মান হয় তীর করে কাঁপতে থাকা ডক্টর মালিহা একদম অপর প্রান্তে কর্নারে গিয়ে জমে আছে। গতি হারানো হৃদস্পন্দন নিয়ে লুকাস জানে মেয়েদের নরম গলায় কাজ হয় না। ডক্টর মালিহাকে টেনে গাড়ি থেকে বের করে রুক্ষ পুরুষালী কাঁধে তুলে নিল লুকাস। মার্শাল আর লুকাসের দানবীয় কাঠের মতো শক্ত শরীরে ডক্টর মালিহার পাতলা নরম তুলতুলে শরীর লাগতে ব্যথায় কুকিয়ে উঠল। কণ্ঠ গহ্বরে ভয় ভীতি সংকীর্ণতা দলা পাকিয়ে রাস্তা ব্লক করে রেখেছে। অতঃপর চেঁচাতে পারছে না মালিহা। বিকেলে কাজের ওপর দিয়ে হাঁটার কারণে পায়ের পাতার নিচের অনেকটুকু অংশ খুব বিভৎসভাবে কেটে গিয়েছিল এলিজাবেথের। কিছু কাচের অংশ একদম হাড্ডিতে গিয়ে বিঁধেছে সরাসরি। রিচার্ডের কোলে ঢলে পড়ার পর রিচার্ড ওপরে নিয়ে গেলেও কোনো রকম ট্রিটমেন্ট করেনি। বজ্রকণ্ঠে মেয়েদের উদ্দেশ্যে চেঁচিয়ে বলে গিয়েছিল রাতে ফিরে যেন এলিজাবেথের পা সুস্থ দেখে। থরথর করে কাঁপতে থাকা মেয়েরা। সকালে রিচার্ড চলে যাওয়ার পর এলিজাবেথের পা থেকে সকল কাজ বের করে ক্ষতবিক্ষত হয়ে গিয়েছিল এলিজাবেথের পায়ের পাতা। মেয়েরা সকলে চোখের পানি ফেলে এলিজাবেথের এই করুণ দশা দেখে। রেশমা নার্সিং ইনস্টিটিউটে 2 বছর অধ্যয়নরত ছিল। পরবর্তীতে বাবা মারা যাওয়ার পর টাকার অভাবে পড়া শেষ করতে পারেনি, আর তবুও ড্রেসিং করা শিখে গিয়েছিল 2 বছরে। লুকাস রিচার্ডের আড়ালে ড্রেসিং এর সমগ্র সামগ্রী এনে দিলে রেশমা সুন্দর করে এলিজাবেথের পা ড্রেসিং করেই দেয়। তখনও জ্ঞান ফেরেনি এলিজাবেথের। এলিজাবেথকে বেডে সুন্দর করে শুইয়ে দিয়ে মেয়েরা চলে আসে নিচে, যে যার যার মতো কাজে লেগে যায়। রেশমা এলিজাবেথের জন্য ভেজিটেবল স্যুপ পান। অতিরিক্ত রক্তক্ষরণ হয়েছে, একটু প্রোটিন ভিটামিনের দরকার। এমনিতেও কম দখল যাচ্ছে না মেয়েটার শরীরের ওপর দিয়ে। এই 2 দিনেই এলিজাবেথের মায়াবী চেহারার মায়ায় পড়ে গিয়েছে রেশমা। এলিজাবেথের ডাগর ডাগর আখি দয়বে যখন পাহাড় সম পরিমাণ কষের একাংশ ফোটায় ফোটায় বের হয়। ভেতর খুব ব্যথা হয়, খুব ব্যথা অনুভব হয় রেশমার। আসলে মাতৃমন তো নিজের চোখের সামনে দেখতেই পারছে না একটা মেয়ের এত কষ্ট। মেয়েরা চলে যাওয়ার কিছুক্ষণ পরই এলিজাবেথের জ্ঞান ফিরে। ইঞ্জেকশন দেওয়ার ফলে পায়ের পাতার নিচে অংশ অনুভব করতে পারে না, কিন্তু মনের ভেতরে যন্ত্রণাগুলো জ্বালিয়ে ছাড়খাড় করে দিচ্ছিল এলিজাবেথকে। আগ্নেয়গিরির অগ্নুপাতের ধোঁয়াগুলো বুক চিরে
বের হয় দীর্ঘশ্বাস হয়ে, আর কার্নিশ বেয়ে ঝরে আগুনের জ্বলন্ত লাভা। হঠাৎ করেই অদ্ভুতভাবে চোখের পানি সমেত হাসলো এলিজাবেথ। উমাদের মতো হাসতে থাকে, চেতনা হারিয়ে তার ছেলের হাসিগুলো যায় না সাউন্ড প্রুফ রুমের বাইরে, ঠোঁটে প্রসারিত হাসে, অথচ গাল বেয়ে বইছে স্রোতের ধারা। ক্রিয়া প্রক্রিয়ার বিশ্লেষণের মতো অদ্ভুতভাবে আচরণ করছে এলিজাবেথ। হাসতে হাসতে উঠে বসলো এলিজাবেথ। হঠাৎ করেই মাথার চুল খামচে ধরে হাউ মাউ করে কাঁদতে থাকে। লাস্ট সময় মেয়েটির কান্নার তোর শুধু বাড়তেই থাকে। মেঘলা আকাশ, বজ্রপাতের মত পর যখন আকাশ ভেঙে বৃষ্টি ঝাঁপিয়ে পড়ে ঝরা পাতার মতো, সেভাবেই কাঁদতে থাকে এলিজাবেথ। পুরুষালী, রুক্ষ, খসখসে হাতের দাগ চামড়ে বসে গিয়েছে। হাতের দিকে তাকাতেও ঘৃণা হচ্ছে এলিজাবেথের। একটার পর একটা কামড় বসাতেই থাকে হাতে, চামড়া ছিঁড়ে রক্ত বের হয়ে আসে। এ তো ক্ষান্ত হয় না এলিজাবেথ। রক্ত ঝরে বিভৎস দেখতে হাত দিয়ে এলোপাথারি আঘাত করতে থাকে নিজের শরীরে। ফসা গাল ফোলা ফোলা আঙ্গুলের ছাপে তলিয়ে যায়। দেয়ালে ঝুলিয়ে রাখা বিশাল আকৃতির হিংস্র ড্রাগনের পেন্টিংটি শুধু রাত সাক্ষী হয় এলিজাবেথের সেই উন্মাদনায়। এক সময় নিজেকে আঘাত করতে করতে ক্লান্ত হয়ে পড়ে এলিজাবেথ। জীবনের উপর আর অভিযোগ জানাতে ইচ্ছে করে না তার। হাঁপিয়ে গিয়েছে সে। জীবন চক্র আজ তাকে কোথা থেকে কোথায় নিয়ে এসেছে তাকে। কাছের মানুষগুলোর কাছ থেকে এত কঠিনতা আর নিজের ইজ্জত হারানোর বেদনা ভিতরে ভিতরে কুড়ে খেতে থাকে এলিজাবেথের। এই জীবন আর মেনে নিতে পারছে না। দিশেহারা হয়ে এদিক সেদিক কিছু খুঁজতে থাকে। হঠাৎ নজরে আসে বেডসাইড টেবিলে রাখা একটা ইঞ্জেকশন। এছাড়া পুরো কক্ষে আর তেমন কিছুই নেই আত্মঘাতী। রিচার্ড আগে থেকে সব সরিয়ে ফেলেছে। একটু আগে ব্যথা কমানোর জন্য এই ইঞ্জেকশন রেশমাই এলিজাবেথকে পুশ করেছিল। অসাবধানতায় রুম পরিষ্কার করার সময় এটা বাদ পড়ে গিয়েছিল। এলিজাবেথের চোখ জল জল করে উঠল খুশিতে। হাতে নিয়ে এক দৃষ্টিতে চেয়ে থাকলো ইঞ্জেকশনের দিকে। চোখে মুখে অনুভূতি শূন্য দেহ, নামমাত্র প্রাণ আছে, তবে সেই প্রাণের মধ্যে বাঁচার কোনো তাগিদ নেই। মুক্তি চায় এই অভিশপ্ত ধ্বংসযোগ্য পাপাচারের নিবিষ্ট এক অন্তহীন মরিচিকা থেকে। শেষবারের মতো চোখ বুজে কল্পনা করে নিল নিজের মা বাবাকে। কণ্ঠ বুঝে এলো কান্নায়, ফ্যাস ফ্যাসে আওয়াজে পিড়পিড় করল, আমি আসছি মম ড্যাড। ইঞ্জেকশনের লম্বা সরু অংশটি চালিয়ে দেয় কবজির উল্টো পিঠের সবচেয়ে পাতলা চামড়ায়। পরপর 4 থেকে 5 বার হাতের উপর চালায় সেই সরু সুইচের মতো অংশ। হাতের চামড়া ছিঁড়ে ছিঁড়ে ফিনকি দিয়ে ছিটকে গিয়ে রক্ত আশ্রে পড়ে রক্তাভ মুখে। ঠোঁটের কোণে তখনও হাসির ছলকানি। রক্তক্ষণ বাড়তে থাকে, চোখের সামনে ঝাপসা হতে থাকে সকল কিছু। আশ্চর্যজনকভাবে একটু ব্যথা অনুভব হচ্ছে না এলিজাবেথের। শরীর ছেড়ে দেয় কটনের বালিশে। শূন্যে তাকে গলা হতে নির্গত কর্কশ গোঙানির শব্দ দুর্বল গলায় উচ্চারণ করল, অভিমান জমে জমে আমি ব্যথাহীন। আহারে জীবন, আহারে জীবন, বিদায় তোমায়। এই অভিশপ্ত আমার জন্য আর কষ্ট পেতে হবে না। মুক্ত তুমি। সহসা চোখ বুজে এলো এলিজাবেথের। সুপ্রি এসে সবার আগে এলিজাবেথকে এই অবস্থায় রেশমাই দেখে। রেশমার চিৎকারে পরে সকল মেট ছুটে আসে। রিচার্ড এলিজাবেথের এই অবস্থা দেখার পরও শক্তই হয়েছিল। এই যান্ত্রিক নিকৃষ্ট মানবকে একটুও খারাপ লাগা কাজ করেনি। এলিজাবেথের করুণ অবস্থা দেখে অভিব্যক্তি ছিল অত্যন্ত স্বাভাবিক। শূন্য দৃষ্টিতে জবি ছিল ক্রোধের পাহাড়। শক্ত চোয়ালে কিরমিরিয়ে তাকিয়েছিল এলিজাবেথের নিথর দেহে। ইটালিয়ান লাইন ও ড্রাগন খচিত হাতের গৌর বর্ণের শিরা ও পুশিরাগুলো স্পষ্ট দৃশ্যমান। মুষ্টিময় করে রাখার জন্য রিচার্ডের ধারালো চিবুকে তাকাতেই শুকনো ঝোঁক গিল ন্যাসোয়াল লুকাস। তবে এলিজাবেথের অবস্থা বেগতিক দেখে আর চুপ থাকতে পারে না রেশমা। রিচার্ডের সামনে এসে 2 হাত জোর করে হাঁটু ভেঙে বসে কান্না মিশ্রিত গলায় আহাজারি স্বরে আকুতি মিনতি করতে থাকে, স্যার দয়া করে কিছু করুন, ম্যাডামের শরীর ঠান্ডা হয়ে আসছে, এমন হলে মারা যাবে ম্যাডাম। রিচার্ড তখনও নিষ্প্রভ দ্বিধাহীন নজরে চেয়েছিল শক্ত চোখে। অভিব্যক্তিতে প্রকাশ না পেলেও ভেতরে ভেতরে কোনো এক অজানা কারণে জ্বলতে থাকে লাস্যময়ী মেয়ের ধ্বংসযোগ্য চেহারায়। হনহনি নিচে নেমে আসে রিচার্ড। লুকাস অচেতন এলিজাবেথের দিকে এক পলক
তাকে রিচার্ডের পিছু পিছু যায়, তপ্ত শ্বাস ফেলে। রিচার্ড সরাসরি যায় লিভিং এরিয়ায়। গোল করে সাজানো ডার্ক থিমের সোফার মাঝখানে ছোট্ট টেবিলে থাকা সকল মদের বোতলগুলো ছুঁড়ে মারে মেঝেতে। ক্রোধ কোনোভাবে কমাতে পারছে না, হতচেতন হারিয়ে যা পাচ্ছে তাই ছুঁড়ে মারছে। মূর্তি সাজানো পরিবেশ ধ্বংসলীলায় পরিপূর্ণ হয়। লুকাস এক কোণায় চুপসে দাঁড়িয়ে আছে, ন্যাসোর পাশে। রিচার্ডের উগ্র মেজাজের জন্য রিচার্ডকে বেশি ভয় পায় লুকাস, তবে ন্যাসোর ভাবভঙ্গি একদমই স্বাভাবিক এবং দৃষ্টি গভীর। বডিগার্ডের পাশাপাশি ন্যাসো আর রিচার্ডের মধ্যে অদৃশ্য এক সম্পর্ক আছে। দুজন দুজনের ওপর আছে অগাধ বিশ্বাস, না বলতে অবিশ্বাস্যকর ভাবে তারা একজন আরেকজনের মনে অভিব্যক্তি বুঝতে পারদর্শী। জমে যাওয়া মস্তিষ্ক আবারও মেতে উঠে তার ধ্বংসলীলা। উন্মাদনায় চারিপাশে ভস্ম করে দিয়েছে। ক্রোধে গিজগিজ করতে করতে ফিরে তাকালো লুকাসের দিকে রিচার্ড। আগ্নেয়গিরির অগ্নুপাতের মতো দুটি চোখ দেখে শুকনো ঠোক গিলে লুকাস। কণ্ঠস্বরে জড়িয়ে আসে সেই পাশবিক পৈশাচিক বিধ্বংসী গর্জন। এক্ষুনি ডক্টর নিয়ে আসবি, সময় 20 মিনিট, অ্যান্ড ইট মাস্ট বি এ লেডি ডক্টর। আটকে রাখা দম ছেড়ে মাথা নাড়িয়ে ব্যগ্র পায়ে বেরিয়ে পড়ে লুকাস। গভীর জঙ্গলে ঠেঙিয়ে লোকালয়ে যেতে গেলেই লাগে 15 মিনিট। অজ্ঞতা 1 মিনিটও সময় ব্যয় করে না। সোর্স লাগিয়ে দেয় সব থেকে কাছের হসপিটাল ও লেডি ডক্টরের খোঁজে। 40 মিনিট ধরে একই জায়গা, এক দৃষ্টিতে নত দৃষ্টি নিবিষ্ট করে আছে রিচার্ড। এখনো কপালের পাশের নীল রগগুলো ফুলে, অতি ফর্সা চেহারা তীব্র ক্রোধে নিভি নিভি আগুনের উপরের লাল অংশের আভা দিচ্ছে। চারিপাশে কাছের টুকরো টুকরো অংশ ছড়িয়ে ছিটিয়ে আছে। অসাবধানতায় হেঁটে গেলেই পায়ের সর্বনাশ। বাইরে থেকে শোনা যাচ্ছে কোনো মেয়ের মৃদু গোঙানির শব্দ, আর জল অস্থির মতো অধিক ওজনের ভারী ভারী পা ফেলে এগিয়ে আসা ফুটস্টেপ। লুকাস ডক্টর মালিহাকে কাঁধে নিয়েই লিভিং এরিয়া রিচার্ডের সামনে দাঁড়ায়। রিচার্ড ক্রন্দনরত মেয়েটির দিকে এক পলক তাকালো না পর্যন্ত, এমনভাবে মাথা ঘুরিয়ে রেখেছে যেন খুবই নস্যি কিছু দেখলো পাপ। হাত নাড়িয়ে ইশারা দিলে লম্বা লম্বা কদমে সিঁড়ি ডেঙিয়ে মাস্টার বেডরুমের দিকে যায় লুকাস। ডক্টর মালিহা তখনও লুকাসের পিঠে কিলঘুষি দিয়ে ছাড়া পাওয়ার জন্য ছটফট করতে থাকে। সরাসরি এলিজাবেথের সামনে গিয়ে কাঁধ থেকে নামে লুকাস। মালিহার গায়ে তখনও হসপিটালের অ্যাপ্রন। রেশমা ডক্টর দেখে স্বস্তির নিঃশ্বাস পেলে এলিজাবেথকে বুক থেকে বালিশে শুয়ে উঠে পাশে দাঁড়ায়। ডক্টর মালিহা এলিজাবেথের বিধ্বস্ত চেহারা দেখে আটকে উঠে, মুখে গলায় হাতে শরীরে অজস্র আঘাতের চিহ্ন। তবে তার থেকেও বেশি বিস্মিত হয় এলিজাবেথের অন্যরকম চেহারা আর লাল চুল দেখে। এখন বুঝতে পারে তাকে এভাবে তুলে নিয়ে আসার কারণ, আর এটাও বুঝতে পারে এরা সাধারণ কোনো লোক না। কান্নার তোড় কমে এলো। এক মুহূর্তের জন্য পুরো ঘরে চোখ বুলায় ডক্টর মালিহা। দেয়ালে ড্রাগনের ভয়ঙ্কর পেইন্টিং দেখে শুকনো ঢোক গেলে নিচে তাকাতেই আতঙ্কে দু হাতে মুখ চেপে ধরে নৃশংস অপ্রীতিকর দৃশ্যের সাক্ষী হয়। ন্যাসো দুই কাঁধে দুই মেয়ের লাশ তুলছে। গলা শুকিয়ে আসে ডক্টর মালিহার। লুকাস চোখ রাঙানি দিতে সবিতে ফিরে পায়। তড়িঘড়ি করে এলিজাবেথের চিকিৎসা করতেই থাকে। লুকাস আগে থেকে গার্ড দিয়ে সকল ঔষধ ব্র্যান্ডেল, রিবন, গজ, আর্টারি ফর সাসপেন্স, টুথ ফর সাসপেন্স, সি জোর, পভিসেপ, হ্যাক্সিসল, স্পিরিট, প্রয়োজনের সকল কিছু পাঠিয়ে দিয়েছিল। 4টে সেলাই লাগে এলিজাবেথের হাতে। ইঞ্জেকশনে সরু সূচ অতি সূক্ষ্ম হওয়ায় ক্ষত তেমন গাঢ় হয়নি। কোনো এক ঘরে পড়ে আবারও রিচার্ডের উপরে আসে। দরজার কাছে দাঁড়িয়ে নিশ্চুপ থেকে ডক্টর মালিহা কাজ শেষ করে উঠে দাঁড়ায়। পেছন ফিরতেই রিচার্ডের সমুদ্র নীল চোখের সম্মুখীন হয়। উচ্চতায় 5 ফিট 7 হয়েও ঘাড় তুলে তাকাতে হলো রিচার্ডের দিকে। তবে তাকিয়ে থাকতে পারল না সেই সমুদ্র নীল চোখ দুটোতে, যেখানে এখনো অযাচিত কারণে ঘনীভূত হচ্ছে আগ্নেয়গিরির অগ্নুপাত। রিচার্ডের কাট গলা। ইজ শি ওকে? লুকাস ডক্টর মালিহার ব্যাগ নিচ্ছিল পৌঁছে দিবে বলে। রিচার্ডের মুখে এহেন অপ্রত্যাশিত কথা শুনে হাত থেমে যায়। ফ্রিকুসকে তেসরা নজরে তাকায় ন্যাসোর দিকে। ন্যাসো আগে থেকে ছোট ছোট চোখ করে রিচার্ডের দিকে তাকিয়ে আছে। উপর নিচ মাথা নাড়ায় ডক্টর মালিহা। আউট অফ ডেঞ্জার নাও। আপনার ওয়াইফের প্রতি একটু যত্নশীল হবেন। বয়স কম, প্লাস খুবই দুর্বল উনি। শি ইজ নট মাই ওয়াইফ। রক্ষিতা হয় আমার রক্ষিতা। গুমট পরিবেশ রিচার্ডের হুঙ্কারে কেঁপে উঠল। ডক্টর মালিহা
বুক শুকিয়ে এলো, কাঁপতে থাকে, চোখের পাতা সে নিজেও জানে না কেন রিচার্ডকে দেখে এলিজাবেথের হাজবেন্ড মনে হলো তার কাছে। হয়তো দুজনই এক সৌন্দর্যের পাল্লায়, তাই তো নিজের মতো ভেবে সরল মনে আর সকল পেশেন্টদের মতোই অ্যাডভাইস দিয়েছিল। রিচার্ডের মেজাজ আজ করতে পেরে ন্যাসো ডক্টরকে আলগোছে নিয়ে বেরিয়ে যায়। ক্রোধে মট করছে রিচার্ডের ধারালো চোয়াল। রেশমার দিকে তাকে রুষ্ট গলায় বলল, লিভ। এলিজাবেথের নিস্তেজ মুখে এক পলক তাকে রেশমা চলে যায়। রেশমা চলে যেতেই দরজা আটকে দেয় রিচার্ড। ধীরে ধীরে এগিয়ে যায় এলিজাবেথের দিকে, বেডের সাথে কাঁধের এক পাশ ঘেঁষে আধো ঝুঁকে বসলো এলিজাবেথের উপর। শূন্য দৃষ্টিতে জমে রয়েছে ক্রোধের পাহাড়। কুটিল হাতে হাত রাখলো এলিজাবেথের ব্যান্ডেজ করা হাতে। ধীরে ধীরে চাপ প্রয়োগ করতে থাকে। দৃঢ় হয় হাতের বাঁধন। নড়ে চড়ে চোখ মুখ কুচকে ফেলে এলিজাবেথ ব্যথায়। ডাক্তারটা কি সুন্দর। হ্যাঁ সুন্দর, তবে তোমার কালারের সাথে যাবে না। চুপসে গেল লুকাসের মুখ। মাত্রই তো তারা দুজনেই ডক্টর মালিহাকে সেফলি বাসায় পৌঁছে দিয়ে আসলো। ন্যাসোর মুখে এমন কথা শুনে চোখ রাঙিয়ে দৃষ্টি নিক্ষেপ করে বাইরে লুকাস। ন্যাসোর ঠোঁট কামড়ে হেসে স্পিড বাড়ায় গাড়ির। পর্দা ভিজিয়ে দেওয়া হয়নি রাতে। সূর্য যখন পৃথিবীকে আলোকিত করতে ব্যস্ত আলোক রশ্মির মাধ্যমে, ঠিক তখনই গভীর জঙ্গলের উঁচু উঁচু গাছের ফাঁক ফোকর গলিয়ে আছড়ে পরে টেরেসের সোনালি আলোর দ্যুতি চোখে পড়তে ঘুম ভেঙে যায় এলিজাবেথের। সারা রাত ঘুমের ঔষধের রিয়াকশনে পুড়িয়ে যায়। মুচড়ে পড়া নরম রোদ এসে গায়ে লাগছে কাচের গ্লাস ভেদ করে। এক পশলা শীতল হাওয়া বইছে। পিটপিট করে চোখ মেলে তাকানোর চেষ্টা করে এলিজাবেথ। চেষ্টা করতে চোখ জুড়ে নিদ্রার আবার ভিড় করার চেষ্টা করল। তাদের ব্যর্থ করার তাগিদে দু হাত দিয়ে চোখ কচলাতে চাইল এলিজাবেথ। হঠাৎ বা হাত চোখে রাখতে ব্যথায় অসাড় হয়ে নীলবর্ণ ধারণ করে এলিজাবেথের শরীর। তাৎক্ষণিক ঘুম ছুটে যায়। চোখ খুলে তাকিয়ে দেখে ব্যান্ডেজ করা হাত। তার মানে সে মরেনি, এখনো আছে এই অভিশপ্ত জীবনে। কান্নার পূর্ব প্রস্তুতি হিসেবে বুকের ভেতর মোচড় দিয়ে ধরে। কার্নিশ বেয়ে জল গড়িয়ে পড়ার আগেই অতর্কিত আক্রমণে হকচকে যায় রিচার্ড। শ্বাসনালী চেপে ধরে এলিজাবেথের। ওর অর্ধেক শরীর ঝুলে আছে এলিজাবেথের উপর। হঠাৎ আক্রমণে কান্নার তোড় বেড়ে গেল এলিজাবেথের। ঠোঁট ভাঙতে ভাঙতে তাকালো রিচার্ডের চোখে। অসম্ভব লাল হয়ে আছে রিচার্ডের চোখের, যেমনটা সারাত কেউ না ঘুমালে। শক্ত হাতে চাপ ধরে রাখার ফলে কণ্ঠনালীর পথ নিভে এলো। বহু কষ্টতে সহসাই আওড়ালো এলিজাবেথ। কেন বাঁচালেন আমাকে? মুক্তি দিন আমাকে এই নরক যন্ত্রণা থেকে। হয়নি আমার শরীরে স্বাদ নেওয়া, কয়দিন পর তো এমনিতেও ছুঁড়ে ফেলে দেবেন। এখন কেন এভাবে আটকে রেখেছেন আমাকে? এলিজাবেথের কথার পারদে গলার চাপ আরো বৃদ্ধি হলো। চোখ ছাপিয়ে জল আসে এলিজাবেথের। দম আটকে মুখশ্রী রক্ত শূন্য হয়ে নির্জের রূপ ধারণ করে। রিচার্ড চিবিয়ে চিবিয়ে বলল, মরতে চাস? খুব শখ না? হ্যাঁ তুই মরবি, তবে এত সহজে না। পচে গলে মরবি, তবু আমার কাছেই থাকতে হবে তোকে। এখানেই মরতে হবে। এলিজাবেথের গলা ছুঁড়ে ফেলার মতন ছেড়ে ওয়াশরুমে চলে যায় রিচার্ড। গলা ধরে কাশতে থাকে এলিজাবেথ। আর একটু হলেই দম আটকে যেত সারা জীবনের জন্য। জীবনকে ছাড়তে চাইলেও জীবন তাকে ছাড়তে নারাজ। তথ্যমন্ত্রী আনিসুল হক গতকাল থেকে নিখোঁজ। একই সাথে কাল সন্ধ্যা 7টা নাগাদ সামাজিক যোগাযোগ মাধ্যমে ওনার একটি ভিডিও ছড়িয়ে পড়ে, যেটা বর্তমানে গণমাধ্যমে ঝড় তুলে দিয়েছে। ভিডিওটিতে তিনি নিজে সমস্ত কিছু উল্লেখ করেন, কিভাবে তিনি 14 বছর আগে নিজের ছেলের প্রাণ বাঁচানোর জন্য বস্তির অসহায় এক ছেলের জীবন নিয়েছে এবং ওনার সকল কালো ব্যবসার সন্ধানও পাওয়া যায়। তারপর থেকে তিনি নিখোঁজ। এখনো পর্যন্ত কোনো খবর পাওয়া যায়নি। অদ্ভুতভাবে আজ সকাল ভোরে গত 4 দিন আগে অপহরণ করা সাদমানকে অপহরণকারীরা তথ্যমন্ত্রীর বাসভবনের সামনে মুখ বেঁধে ফেলে যায় অক্ষত অবস্থায়। পুলিশ জিজ্ঞাসাবাদ করেও কিছুই জানতে পারেনি সাদমানের কাছ থেকে, এবং পুলিশ এটাও কনফার্ম করে তথ্যমন্ত্রীর পরিবার হতে কোনো কেস ফাইল করা হয়নি এখনো পর্যন্ত ওনার নিখোঁজের ব্যাপারে। সোর্স সময় টিভি। আজ বেলা 9টায় নিউ মার্কেট এলাকার পুরাতন এক বিল্ডিং থেকে একজন কলেজ শিক্ষার্থীর ক্ষতবিক্ষত লাশ পাওয়া যায়। পুলিশ তদন্তের মাধ্যমে জানতে পারে কাল রাত থেকে নিখোঁজ মেয়েটি। ইতিমধ্যে লাশ পোস্টমর্টমের জন্য পাঠানো হয়েছে। ধর্ষণের কোনো আলামত শরীরে পাওয়া না গেলে মুখের অংশ খুবই বিভৎসভাবে কাটা হয়েছে। মেয়ের লাশের বিধ্বস্ত অবস্থা দেখে ঘটনাস্থলে হার্ট অ্যাটাক করেন বাবা।
ধারণা করা যাচ্ছে এটি কোনো সাইকো সিরিয়াল কিলারের কাজ হবে। সোর্স যমুনা টেলিভিশন। টিভিতে নিউজ রিপোর্টাররা ব্লার করে মেয়েটির ডেড বডি দেখালেও স্বাভাবিকভাবে আন্দাজ করা যাচ্ছে কতটা জঘন্যভাবে হত্যাকারী ধ্বংসযজ্ঞ চালিয়েছে মেয়েটার মুখে। প্লাস দিয়ে জামি থেকে দাঁত খুলে আলগা করে ফেলা হয়েছে। এতেই ক্ষান্ত হয়নি কিলার। জামির মাংসের অংশ সিগারেটের জ্বলন্ত আগুন দিয়ে ঝলছে দেওয়া হয়েছে। জিভ এবং দাঁতগুলো মিসিং। জিভ একদম ভেতর থেকে ধারালো ছুরি দিয়ে কেটে নেওয়া হয়েছে। সব থেকে ভয়ানক ছিল ঠোঁটের অংশ। কিলার প্রথমে খুব সূক্ষ্মভাবে লাইটার দিয়ে মেয়েটির ঠোঁটের উপরের রঙিন চামড়া পুড়িয়ে ছাই করে দিয়েছে, যেমনটা আমরা রেস্টুরেন্টে দেখে থাকি। মাংসের সব থেকে নরম হাড্ডিবিহীন অংশ অগ্নিশিখার জ্বলন্ত লাল লাভার দ্বারা পুড়িয়ে গ্রিল করা হয়। ঠিক তেমনভাবে পুড়িয়ে কালচেটে বানানো হয় প্রথমে মেয়েটির ঠোঁট। পরবর্তীতে কিলার খুব আক্রোশের সাথে সিজর দিলে স্লাইড করে কেটেছিল মেয়েটির ঠোঁট, তবে আলাদা করে নেয়নি মুখ থেকে। সমুদ্র পাড়ে যেভাবে শুটকি ব্যবসায়ীরা শুটকি প্রক্রিয়াকরণের সময় শুকানোর জন্য রোদের মধ্যে সরু দড়িতে মাছের ঠোঁটে দড়ির সাথে বেঁধে ঝুলিয়ে রাখে, ঠিক তেমনভাবে ফলা ফলা করে কাটা ঠোঁটের অংশ নাকের নিচের অংশ ঝুলেছিল এবং প্রতিটি অংশের ফাঁকে ফাঁকে চিলি ফ্লেক্স পাওয়া গিয়েছে। কফিতে শেষ চুমুক দিয়ে লুকাস তাকায় ন্যাসোর দিকে। ন্যাসো তখনও টিভির দিকে তাকিয়েছিল। এত নৃশংস বর্ণনা শুনো লিভিং এরিয়ার অবস্থানরত 3 মানবের মুখভঙ্গি খুবই স্বাভাবিক, যেন দুধ ভাত। অবশ্য তাদের কাছে দুধ ভাতই। লুকাসের গলায় টিটকারি স্বর বলল, নতুন মাল নেমেছে নাকি মাঠে? কালচেটে ঠোঁট ব্ল্যাক কফির মগে ভিজিয়ে লুকাসের দিকে তাকালো রিচার্ড। ঠোঁটের কোণে বক্র হাসি। নীরব পরিবেশে শোনা যায় ন্যাসোর রাশভারী আওয়াজ, বস ডিল কি ফাইনাল করবেন আজ? রিচার্ড কোনো কারণে অন্যমনস্ক ছিল, ধরতে পারেনি ন্যাসোর কথা। বিভক্ত হয়ে থাকা ভাঁজগুলো গুটিয়ে প্রসারিত করলো কপাল। পরপর গলা ঘাকারি দিয়ে পরিষ্কার করে বলল, কোনটা? কিছুটা আশ্চর্য হলো বটে ন্যাসো লুকাস দুজনে। রিচার্ড নিজের কাজের ব্যাপার খুবই স্ট্রেট। হাতের কাজ কখনো ফেলে রাখে না, যখন এটা তখনই। সময় থেকে 1 মিনিট হেরফের হলেও ক্ষিপ্ত হয়ে যায়। হঠাৎ কাজের প্রতি এত অমনোযোগী দেখে মনে প্রশ্ন আসলো, ভেতরে প্রশ্ন ভেতরেই চেপে রাখে। কথার পাদতেই বলল, মিডনাইট ক্যাসিনোর মালিকের সাথে যেই ডিল হবার কথা ছিল সেটা বললাম। দুজনেরই চোখ ছোট ছোট দেখে নিজের শক্ত খোলসে নিপাট হয় রিচার্ড। কাটকাট গলায় বলল, ওটা ভেবে দেখেনি এখনো? না মানতে না চাইলে কোনো ডিলের প্রয়োজন নেই, ডিরেক্ট উড়িয়ে দিবে। আশ্চর্য, দ্বিতীয়বারের মতো আশ্চর্য। এত বছর একসাথে কাজ করে আজ প্রথম রিচার্ডের মুখে শুনেছে, তার ভাবা হয়নি এখনো। যেই মানুষটা কখনো কিছু করার আগেও 1 সেকেন্ডের জন্য ভেবে নেয় না নিজেকে, সর্বজনই ভেবে যা ইচ্ছা করে, তার মুখে উদ্ভট কথাবার্তা। আশ্চর্য আশ্চর্য আশ্চর্য। লুকাস তাসরা চোখে তাকালো রিচার্ডের দিকে। তখনও কিছুর ভিতরেই ডুবেছিল রিচার্ড। লুকাস জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে নিচু গলায় বলল, বস এইবার চালানে মেয়ে কম। তাৎক্ষণিক চল শক্ত হয়ে যায় রিচার্ডের। চোখে মুখে ঝলকানি দেয় ক্ষুব্ধ রাগ। তেজে চোখের পাতা নড়াচড়া বন্ধ হয়ে যায়। আগুনের লিলিহান সমুদ্র নীল চোখে ন্যাসোর দিকে তাকে শক্ত চলে রুষ্ট গলায় বলল, টাকার অ্যামাউন্ট বাড়াতে বলেছিলাম না? রিচার্ডের দ্বিতীয় বৈশিষ্ট্যের অধিকারী ন্যাসো, সেও ঘাবড়ে যায় রিচার্ডের কথায়। এই চোয়াল দিয়ে যেন করাত ধারানো যাবে। নত দৃষ্টি নিবিষ্টও করে ন্যাসো। গুরুগম্ভীর গলার ভারী কণ্ঠস্বর খাদে নামিয়ে প্রত্যুত্তর করলাম, সরি বস, ফাদার বলেছিল এই চালান দেখে তারপর বাড়ানোর জন্য। ফাদারের কথা শুনে অযাচিত ক্ষুদ্রতায় পানি পড়ল কুটিল হাতে। ওয়াইনের গ্লাস সকাল সকাল তুলে নিয়ে তাতে চুমুক দিল। তুমুল ঝড়ের পরে শীতলতা বয়ে যাওয়া পরিবেশের মতো ঠান্ডা গলায় পড়ল, আর কি বললো ফাদার? যত তাড়াতাড়ি সম্ভব ইতালি ব্যাক করার জন্য। ওদিকে কিং কোবরা দলের লিডার ঝামেলা করছে। বাঁকা হেসে ওয়াইনের গ্লাস ঘোরাতে থাকে রিচার্ড। ঠোঁটের আগায় জড়ো হয়েছে তার ছেলের হাসি। চোখগুলো এখনো সম্ভবত লাল হয়ে আছে। পরনে কালকের কালো শার্ট আর প্যান্ট, এখনো গত রাতের। ওপরে ওভারকোট ওয়েস্ট কোট না থাকায় উদয়মান হয় শরীরের শক্ত শক্ত ভাঁজ। শার্টের
সামনের দুটো বোতাম খোলা, ফলস্বরূপ সুবিস্ত শক্তপোক্ত সুঠাম বুকে শক্তপোক্ত হয়ে এঁটে আছে তা উদয়মান শরীরের সাথে লেপ্টে থাকার কারণে ABS এর 6টি ভাঁজ সুস্পষ্ট পুরুষালী রুক্ষ কাঁধ একটু বেশি উঁচু এবং টান টান। ঘন কালো চুলগুলো গোটা গোটা হয়ে কার্নিশের দুপাশে দিয়ে এলোমেলো ভাবে বিছিয়ে আছে সিথি বরাবর 2 ভাগ হয়ে। ওয়াইনের গ্লাস হাত উপরের অগ্রভাগ গোল করে 3 আঙ্গুলেই ধরে রাখার জন্য গৌরবর্ণের শিরা উপশিরা গুলো স্পষ্ট দৃশ্যমান, যার কারণে ড্রাগনটি যেন জেগে উঠেছে এমন অনুভূতি হচ্ছে এবং ওয়াইনের গ্লাস ঘোরানোর সাথে সাথে নড়াচড়াও করছে। মেন দরজার দিকে তাকে দুষ্টু গলায় পড়ে, এখনো কিছু কাজ বাকি আছে বলে কাউচে গা এলিয়ে দিল। রিচার্ড হলো একটা গোলকধাঁধা তাদের কাছে, যার রহস্য আজও পর্যন্ত উন্মোচন করতে পারেনি তারা। কথার বিপরীতে আর কোনো প্রশ্ন করল না কেউ। লুকাস ছোট্ট করে বলল, ওকে বস। কিছু মুহূর্ত পর একজন গার্ডকে ভেতরে আসতে দেখে সোজা হয়ে বসে রিচার্ড। গার্ড নিদ্রালুতায় মাথা নিচু করে দাঁড়ায় রিচার্ডের সামনে, পায়ের উপর পা তুলে বসে সরাসরি প্রশ্ন ছুড়ে রিচার্ড। ইজ এভরিথিং ওকে? গার্ড সবিনয় মাথা নাড়ায়, জি বস। ইনফরমেশন? এবার বুক শুকিয়ে এলো গার্ডের। পরপর 3 বার ঠোক গিলে বলল, সরি বস, ম্যামের ব্যাপারে তেমন কেউ কিছু জানে না আশেপাশের, শুধু কয়েকবার দেখেছে এই যা, তাছাড়া কিছুই জানে না ম্যামের ব্যাপারে। আর ওনার পরিবারের কাছ থেকেও কিছু জানতে পারিনি। ম্যামের চাচা ঘর থেকে বের হচ্ছে না, দরজা বন্ধ করে রেখেছে। চাচি 2 দিন ধরে থানায় ছোটাছুটি করছে। শিহাব নামের ছেলেটা 2 দিন ধরে মিসিং। আবারও চোয়া শক্ত হয়ে যায় রিচার্ডের। কপালের পাশের রগগুলো তীর তীর করে ফুলে ফেপে ওঠে। নাসো খুবই বুদ্ধিমান এবং বিচক্ষণ। আগাম ঝড়ের আভাস পেয়ে গার্ডকে চোখের ইশারায় চলে যাওয়ার জন্য তটস্থ গার্ড হেড ডাউন করে চলে যায় তৎক্ষণাৎ। নাসো রিচার্ডের সামনে গিয়ে দাঁড়ায়, বলা, কাম বস, আমি নিজে যাব, সব ইনফরমেশন কালেক্ট করব। গম্ভীর পরিবেশ হঠাৎ ভেসে আসে গড়গড় টাইপের অদ্ভুত শব্দ। শব্দের উৎস অনুসরণ করে রিচার্ড ন্যাসো একসাথেই তাকায় লুকাসের পেটের দিকে। লুকাস গোপাল ভাঁড়ের মতো ফুলু পেটে হাত বুলাতে বুলাতে বকলের মতো হাসি দেয়, হীরের মতো চকচকে দাঁত বের করে। লুকাসের কালো মানিক চেহারায় হাসি পূর্ণিমা রাতের আলোর মতোই লাগছে, যা এক হাসিতেই পুরো মুখে দ্যুতি ছড়াতেই থাকে। ছোট্ট গোল করে তপ্ত শ্বাস ফেলে রিচার্ড মেয়েদের উদ্দেশ্যে করে চেঁচালো, ব্রেকফাস্ট সার্ভ করো। সেই গর্জন কিচেন পর্যন্ত যায়। মেয়েটা জলদি দৌড়ে ছুটে টেবিল সাজাতে থাকে। কালকে 2 মেড সাথে সাথেই মারা যায়। তাদের লাশের সাথে কি করা হয়েছে জানে না রেশমার নিশি। ওই লোমহর্ষকর ঘটনার পর দুজনেই ভয় তটস্থ হয়ে আছে। কাজ করতেও হাত পা কাঁপছে তাদের। ন্যাসো আবার গিয়ে বসে রিচার্ডের পাশে। পরবর্তী প্ল্যান নিয়ে আলোচনা করতে থাকে। মেয়েগুলোকে আজ রাতেই চালান করে দিব বস। না, কাল পর্যন্ত অপেক্ষা করো। রিচার্ডের কথায় কপালে সূক্ষ্ম ভাঁজ পড়ে ন্যাসোর। রিচার্ড বলতেই থাকে, এবার বন্দরে ঝামেলা হতে পারে। ন্যাসো ভাবুক হয়ে জিজ্ঞেস করলো, তবে? রিচার্ডের ভাবলেশীন জবাব, আকাশপথে কাজ চালাতে হবে এবার। বিস্ময় চোখ বড় বড় হয়ে যায় লুকাসে। ঢোক গিলে তড়িঘড়ি করে বলল, কিন্তু বস, এতগুলো মেয়ের পাসপোর্ট করতে তো অনেক সময় লাগবে। চোখ গরম করে তাকায় রিচার্ড লুকাসের দিকে। ন্যাসো লুকাসের কথায় বিরক্ত হয়ে মাথায় চাটা মারে। ঝাঁঝালো স্বরে বলল, শুধু কাটা ছেড়াই শিখেছ? এয়ারলাইন্স কি তোমার শ্বশুর লাগে যে এতগুলো মেয়েকে পাচার করতে দিবে? স্টুপিড কোথাকার, প্রাইভেট জেট দিয়ে এগুলোকে খালাস করতে হবে। লুকাস কাছুমাচু হয়ে বসে মিনমিনিয়ে জবাব দেয়, শ্বশুর হবে কি করে? তুমিই তো বললে আমার কালারের সাথে মিশবে না। হ্যাঁ ঠিক, মিশবে না। নিজের জাতের একটা পছন্দ করো, আমি নিজে তুলে দিয়ে আসব। বসই তো ছুটি দিচ্ছে না যে দেশে গিয়ে কাউকে পছন্দ করব। আর দুজনেই যদি কালো হয় তাহলে আমার বাচ্চারা কি অপরাধ করেছে? ওদেরও তো একটা মন থাকতে পারে, ইচ্ছে থাকতে পারে, কালো রং পছন্দ নাও হতে পারে। আচ্ছা বলো, 1 বড় না 2 বড়? এটা বলতে পারলে সাদা মেয়ে এনে দিব। লুকাস লাফিয়ে উঠল, চটচটি উত্তর দিল, আমার মন বড়। আবারও লুকাসের মাথায় চাটা মারে ন্যাসো। কিছু বলতে যাবে তখনই শোনা যায় রিচার্ডের বিরক্তিকর শব্দ। জমে যায় দুজনেই। নিশি এসে মাথা নত করে খাবার রেডি হয়েছে বলে চলে যায়। একেবারে জন্য চোখ তুলেও তাকায় না। 3জনই গিয়ে
টেবিলে বসলো। খেতে খেতে হঠাৎ রিচার্ডের চোখে পড়লো রেশমা খাবার নিয়ে উপরের দিকে যাচ্ছে। বাধা দিল রিচার্ড। দাঁড়াও। থমকে যায় রেশমা। গতি হারায় হৃদস্পন্দন। শুকনো ঠোক গিলে গিয়ে ভয়াতুর চোখ নিয়ে পেছনে ফিরে স্মিত স্বরে বলল, জি স্যার। রিচার্ড পিছনে না ফিরে খেতে খেতে বলল, খাবার নিয়ে কোথায় যাচ্ছ? ম্যামের জন্য স্যার। সে তেমন কিছুই না যে তাকে খাবার রুমে দিয়ে আসতে হবে। রিচার্ডের কর্কশ গলায় হাত কাঁপতে থাকে রেশমার। কণ্ঠ একেবারে খাদে নামিয়ে বলল, ম্যামের পায়ে ব্যান্ডেজ তো তাই। রিচার্ড কিছু বলতে যাবে তার আগে লুকাস সবিনয় বলল, বস, এক পা দিয়ে নিচে আসা সম্ভব নয়। মেয়েটা এখানে আসার পর থেকে বাইরের আলো বাতাসও দেখেনি। একটু যদি ছাড়। কথা সম্পূর্ণ হওয়ার আগেই থামিয়ে দেয় রিচার্ড। রেশমাকে খাবার নিয়ে যেতে নিষেধ করে। হোস শব্দ ফেলে রেশমা কিচেনে চলে যায়। বেলা এখন 11টা। কাল সকালে শেষ খাবার খেয়েছিল এলিজাবেথ। লুকাস হতাশ চোখে খেতে থাকা রিচার্ডের দিকে তাকে নিজের খাওয়ায় মনোযোগ দেয় আবারও। হঠাৎ কি মনে করে উঠে দাঁড়ায় রিচার্ড। সকলে উৎসুক হয়ে তাকায় রিচার্ডের দিকে। সবার দৃষ্টি উপেক্ষা করে হনহনিয়ে উপরে চলে যায় রিচার্ড। আবার মিনিট দুয়েকের মধ্যেই দেখা যায় রিচার্ডকে সিঁড়ি দিয়ে নামতে, বাহুতে এলিজাবেথ। ছোটার জন্য ছটফট করতে সে এলিজাবেথ রিচার্ডের বুকে অজস্র কিল খুশি দিচ্ছে। তবে রিচার্ডের শক্ত বুকে এলিজাবেথের নরম তুলতুলে হাতের আঘাত খুবই নসে। উল্টো এলিজাবেথের হাতেই হয়তো ব্যথা লাগছে। রিচার্ড সরাসরি এলিজাবেথকে নিয়ে ডাইনিং এর টেবিলের সামনে আসে, বসে এবং এলিজাবেথকে কোলে নিয়েই বসে। চোখ কপালে উঠে যায় সকলের। কিচেন থেকে নিশি হা করে উকি দিয়ে দেখছে ন্যাসো লুকাস একজন আরেকজনের দিকে অবিশ্বাস্য চোখে চাওয়াচাই করছে। বিস্ময় হতভম্ব দুজনে। এলিজাবেথকে রিচার্ড নিজের সাথে চেপে রেখেছে। এক হাতে কোমর পেঁচিয়ে ধরে, অপর হাত দিয়ে কোনো কিছু তোয়াক্কা না করে খাচ্ছে নির্বিঘ্নে। চোখের পানি শুকাতে না শুকাতে আবারও এসে ভর করে এলিজাবেথের। ঘৃণায় গ্রীবা পর্যন্ত নাড়াচ্ছে না, জিম মেরে আছে। পানিতে টইটুম্বুর হয়ে যায় হরিণের মতো টানটানা আঁখি দেয়। রিচার্ড খেতে খেতে জলদ গম্ভীর গলায় বলল, বাম হাত কাটা, ডান হাত না। চুপচাপ খাও, আমাকে না রাগিয়ে। ইট সো আই ক্যান ইট ইউ লেটার। ন্যাসো চট জলদি খাওয়ায় মনোযোগ দেয় আবারও, যেন সে কিছুই শোনেনি, নেই এখানে। লুকাসের মুখভঙ্গি স্বাভাবিক হয় যখন দেখলো রিচার্ড এলিজাবেথকে নিজে নিজেই খেতে বলল। এলিজাবেথের লজ্জায় আর কষ্টে মাটির নিচে চলে যেতে ইচ্ছে করছে। জীবন তো তাকে নিচ্ছে না, কিন্তু লজ্জা তাকে টেনে হিঁচড়ে মাটির নিচে নিয়ে যেতে চাচ্ছে। রেশমা এসে খাবার দিয়ে যায়। খাবারের গন্ধে পেটের ভেতর মোচড় দিয়ে উঠল। বড্ড খিদে পেয়েছে। এগুলো তার প্রিয় খাবারের তালিকায় রয়েছে। সেটা খুব ভালো করে বুঝে গিয়েছে। পাপাচারের নিবিষ্ট এই অন্তহীন মরীচিকা থেকে এত সহজে জীবন তাকে মুক্তি দিবে না। তার জীবন সংগ্রামেই হয়তো উপর থেকে লেখাই ছিল কষ্ট, অবহেলা, তার ছিল অপমান। অন্তঃকরণ সমীকরণে যখন থাকতেই হবে শুধু শুধু আত্মাকে কষ্ট দেওয়ার মানেই হয় না। খেতে শুরু করে এলিজাবেথ দ্বিতীয় বাক্য ছাড়া। রিচার্ড বাঁকা হাসে এলিজাবেথের খাওয়া দেখে, আবার একটু অবাক হয় বসে এলিজাবেথকে নির্বিঘ্নে বয়েল ভেজিটেবল খেতে দেখে। অনেক প্রশ্ন জমেছে রিচার্ডের মনে এলিজাবেথকে নিয়ে। খুব শীঘ্রই সে সকল রহস্য ভেদ করতে চলেছে। খাওয়া শেষ হতেই একইভাবে এলিজাবেথকে কোলে নিয়ে রুমে চলে যায় রিচার্ড। ঠিক যেভাবে নিয়ে এসেছিল রুমে নিয়ে এলিজাবেথকে বিছানায় বসিয়েই দরজা লাগিয়ে দেয় রিচার্ড। আত্মা শুকিয়ে এলো এলিজাবেথের। কান্নার তোর বাড়তে থাকে রিচার্ডের প্রতিটি কদমে কদমে। রিচার্ড ঠোঁটের কোণে পৈশাচিক হাসি ঝুড়িয়ে একটা একটা করে শার্টের বোতাম খুলতে খুলতে বেডের দিকে এগোতে থাকে। এলিজাবেথ গুটিয়ে যায়। চোখে ভাসতে থাকে ভয়ঙ্কর ধ্বংসযোগ্য, পিছাতে থাকে একটু একটু করে। রিচার্ড শক্ত হাতে এলিজাবেথের পা ধরে একটানে নিজের কাছেই নিয়ে আসে। পুরুষালী সেই হাসকি বয়সে গিয়ে সোজা বিঁধল এলিজাবেথের বুকে। ইটস মাই টাইম টু ইট রেড। রিচার্ড বের হয়ে যাওয়ার পরপরই রেশমা গুটি গুটি পায়ে উপরে যায়। চোখে মুখে উদ্বিগ্নতা আর অস্থিরতার ঠাসা। মানসিকভাবে নিজেকে প্রস্তুত করে নেয় এলিজাবেথের বিভৎস অবস্থায় দেখার জন্য। ফোঁস করে নিঃশ্বাস ফেলে ভেতরে পা রাখে রেশমা। যা ভেবেছিল তার থেকেও বিধ্বংসীভাবে আবিষ্কার করে এলিজাবেথকে। তপ্ত শ্বাস ফেলল রেশমা। পরপরই আহত এলিজাবেথকে নিয়ে ফ্রেশ করিয়ে আনে। হাড় কাঁপানো ঠান্ডায় গোসল করায় জুবুথুবু ওই কাঁপতে থাকে এলিজাবেথ।
রেশমা আরেকটা কমফোর্টার বের করে এলিজাবেথের গায়ে মুড়িয়ে দেয়। একদম হিমালয় পর্বতের মতো ঠান্ডা হয়ে আছে এলিজাবেথ। চোখে মুখে নেই কোনো অভিব্যক্তি। রেশমা নিষ্পলক তাকিয়ে থাকলো কিছুক্ষণ এলিজাবেথের শূন্য মুখে। গাঢ় গোলাপি ঠোঁটগুলো ফ্যাকাশে হয়ে গিয়েছে। এই কয়দিনে চোখের নিচে কালো দাগ একদম আড়াআড়ি ভাবে জায়গা দখল করে নিয়েছে। কেন জানে এলিজাবেথের এই নিষ্পলকতা বুকে লাগছে রেশমার। হঠাৎ করে এলিজাবেথকে টেনে তুলে বসালো। এলিজাবেথ কোনো রকম বাধা দেয়নি, শুধু বাচ্চাদের মতো অবুঝ মুখ করে চেয়েছিল রেশমাটির দিকে। রেশমার গলা জড়তা সংকোচ তবু সাহস নিয়ে বলল, আপনি এই নরক থেকে পালিয়ে যান ম্যাডাম। প্রত্যুত্তরে এক চিলতে হাসি দিল এলিজাবেথ। বলল, পথ আছে। রেশমা তৎক্ষণাৎ এলিজাবেথের পাশ থেকে উঠে ছুটে যায় টেরেসের কাছে। কাছে গলিয়ে বাইরে তাকিয়ে দেখলো দৃষ্টি সীমানার শেষ পর্যন্ত জঙ্গল, ঘন জঙ্গলের আবছা। নিচে কালো পোশাক বেশধারী গার্ডরা অস্ত্র হাতে ঘোরাঘুরি করছে। সম্পূর্ণ এলাকা রিচার্ডের নিয়ন্ত্রণে। রেশমা জানে যেন মন ছটফট করছে, পারছে না একটা মেয়ের এত কষ্ট দেখতে। আবারও গিয়ে এলিজাবেথের পাশে বসলো রেশমা। দু হাতের আঁচলা চেপে ধরে এলিজাবেথের দুটি গাল ভেজা স্বরে বলল, এখানে থাকলে তো মারা যাবেন আপনি। এই কঠিন টানাপোড়েনের জীবনে একটুখানি সহানুভূতি দা, একটু নরম ছোঁয়া, যেটাই ছিল না কোনো স্বার্থ, নৃশংসতা, বিধ্বস্ততা, হিংস্রতা, ছিল মায়া, মমতার ভালোবাসা। নিজেকে আর বিন্দুমাত্র নিয়ন্ত্রণ রাখতে পারল না এলিজাবেথ। সকল সংযম হারিয়ে আটকে রাখা কান্নাগুলো ছেড়ে দেয় রেশমার বুকের সাথে মিশায়। রেশমা কিছুটা হকচকিয়ে গেলেও নিজেকে সামলে নেয়। নিজের বুকের সাথে এলিজাবেথকে মিশিয়ে আদর মাখা হাত মাথায় বুলিয়ে দিয়ে থাকে। শান্ত হয় না এলিজাবেথ, হাউ মাউ করে কাঁদতে থাকে। কান্নার মাধ্যমে জড়িয়ে দিচ্ছে শরীরের সকল ব্যথা, মনের ক্ষতগুলো। হয়েছে কান্না? কি নিদারুণ কোমল স্বর। শিশিরে অনুভূতিতে নিভু চোখে বুক থেকে মাথা তুলে রেশমার মুখের দিকে চাইল এলিজাবেথ। রেশমার মুখে লেপ্টে আছে এক অমায়িক হাসি। কান্না গলা বুঝে এলো ক্ষীণ আওয়াজে বলল এলিজাবেথ, জানো, একটু আদর মাখা ছোঁয়ার জন্য কত বছর ধরে বুক শুকিয়েছিল আমার। কত বছর পর মাতৃ বুকের উষ্ণ ছোঁয়া পেলাম। এলিজাবেথের কান্নায় জড়িয়ে আসা কণ্ঠ যা সোজা গিয়ে বিধে রেশমার বৃক্ষপটে। পেলব দু হাতে রেশমার মুখশ্রীতে লেপ্টে থাকা পানি মুছে দিয়ে বলল, তোমার মা নেই? জানি না। রিকুচকে ফেললো রেশমা। বলল, মানে? বিষণ্ণ অনুভূতিতে চুপসে গেল এলিজাবেথের মন। শূন্য অভিব্যক্তি। চেহারা থেকে বাচ্চা ছিল সেই ছাপ চলে যায় যা মাত্র উকি দিয়েছিল। কান্নার তোর কমে আসে এলিজাবেথের। মাথা ঘুরিয়ে অন্যদিকে দৃষ্টি নিক্ষেপ করে রেশমা। তড়িঘড়ি করে কথার প্রসঙ্গ পাল্টে ফেলে এলিজাবেথের চোখে মুখে আধার দেখে কাইকুই করে ফিন্ডিনে আওয়াজে বলে, ব্যথা হচ্ছে? চোখে পানি সমেত হাসলো এলিজাবেথ। বনিতাহীন বলল, আমার শরীর তুলোর মতো নরম হলেও ভেতর থেকে খুবই শক্ত ধাঁচের। ব্যথা সহে রয়ে যায়। একটু জ্বরও আসবে না আমার, দেখে নিন। কিছুটা অবাকই হলো রেশমা। সে ভেবে রেখেছিল এত কাটাছেঁড়া শরীরের উপর পাশবিক নির্যাতনের পর জ্বর নিশ্চয়ই আসবে। কিন্তু সত্যি এলিজাবেথের গায়ে তাপমাত্রা একদমই স্বাভাবিক। রেশমাকে ভাবনার জগতে ডুবে যেতে দেখে ফিক করে হেসে দিল এলিজাবেথ। রেশমার চোখ ধা দিয়ে যায় সেই হাসিতে। আজ প্রথম এলিজাবেথকে হাসতে দেখল। এত সুন্দর হাসিও বুঝি হয় কারোর। মন্ত্রমুগ্ধের মতো তাকে দেখতে থাকে রেশমা। এলিজাবেথের হাসি অকারণেই। রেশমার ঠোঁটের কোণেও হাসি রেখা দেখা মিলে। কিছু কিছু মানুষ উপর থেকে দেখতে যেমন, ভেতর থেকে ঠিক তার উল্টো পিঠ হয়। মানচিত্র অদ্ভুত এক রহস্যময় ধাঁধা। সেই দিকে ধ্যান নেই রেশমার। চোখ বুজে শুধু ভাসছে এলিজাবেথের সুন্দর স্নিগ্ধ হাসি, যা সে আর কখনো দেখেনি। এখন কিছুটা হলো আন্দাজ করতে পারছে রেশমা রিচার্ড কেন এলিজাবেথকে তুলে নিয়ে আসছে, আর সকলের চোখের সামনে আসতে নিষেধ করতেও এলিজাবেথকে কেন নিজের সাথে জোর করে আটকে রেখেছে। এই 2 দিনে যা বুঝতে পেরেছে রিচার্ড মানুষ হিসেবে খুবই নৃশংস হলেও নারী নিশানি হিংস্র পৈশাচিক সাইকো মস্তিষ্ক হয়তো এক লাস্যময়ী শীর্ণকায় নারীর সংস্পর্শে স্তম্ভিত। রেশমা খেই হারিয়ে তড়িঘড়ি করে বলল, আপনি অসম্ভব সুন্দর ম্যাডাম। আচ্ছা স্যার, আর আপনার মধ্যে সম্পর্কটা ঠিক কেমন? সম্পর্ক বলেই এক অদ্ভুত হাসি দিল এলিজাবেথ। তাচ্ছিলের হাসি হেসে ভঙ্গিমা স্থির করে থমথমে গলায় প্রত্যুত্তর করে, রক্ষিতা।
25 লক্ষ টাকা দিয়ে কিনে নিয়ে এসেছে আমাকে আপনাদের স্যার। আপনার সৌন্দর্যের কাছে 25 লাখ খুবই নস্যি আমার মনে হয়। রেশমা মা। থমকে যায় রেশমা, অবাক চোখে তাকায় ক্রন্ধনরত দুর্বোধ্য মেয়েটার দিকে। এলিজাবেথ আকুলতায় ঠাসা চোখে তাকিয়ে আছে রেশমার পানে। জলে টইটুম্বুর চোখ হতে কয়েক ফোঁটা জল গাল বেয়ে হলো। এই ভেজা চোখগুলো যেন কত কি বলতে চাচ্ছে। গলায় দলা পাকিয়ে আসার কারণে তা প্রকাশ করতে পারছে না এলিজাবেথ। বহু কসরতে ভাঙা গলায় শুধায়, আমি তোমাকে রেশমা মা বলে ডাকি। চোখ ভিজে এলো রেশমারও, চোখের পাতা কাঁপছে অনবরত। মুখে বলতে পারে না কিছুই, শুধু বুকের সাথে চেপে ধরে এলিজাবেথকে। এলিজাবেথ রেশমার বক্ষপটে জায়গা পেয়ে আবারও জোরে জোরে কাঁদতে থাকে। আজ বহু বছর পর সে উষ্ণ ছোঁয়া পেয়েছে। সেই উষ্ণ ছোঁয়ায় পাহাড় সম পরিমাণ জমে থাকা কষ্ট আক্ষেপগুলো গলিয়ে নিচ্ছে উষ্ণতায়। এভাবে কিছু মুহূর্ত পার হয় সদ্য মা মেয়ে সম্পর্কে বন্ধনে আবদ্ধ হওয়া দুই আড়ষ্ট নারীর। রেশমা এলিজাবেথের অগোছালো লাল চুলগুলো দু হাতের আঁচলায় নিয়ে আছড়ে চুড়ো করে বেঁধে দেয়। তারপর তেলের বাটি নিয়ে আসতে নাক মুখ কুচকে ফেলে এলিজাবেথ। শীর্ণ আওয়াজে বলল, এটা কি? কেন? রেশমা তেলের বাটি নিয়ে এলিজাবেথের পেছনে বসলো। বিলি কেটে করে করে প্রতিটি ভাঁজে ভাঁজে ভালো করে মাসাজ করে দিতে দিতে বলল, স্যার বলেছে চুনগুলোর যত্ন নেওয়ার জন্য। কথার পারদে পারদে চোয়াল শক্ত হলো এলিজাবেথের। স্যার নামক সেই নরখাদককে কথার অহনিশে যেতেই চোখের সামনে ভেসে উঠল এক হিংস্র দানবীয় শক্তপুক্ত চিবক। ঘৃণায় মন বিষিয়ে উঠে এলিজাবেথের। আকাশ তলিয়ে গিয়েছে আধারে। আধার রাজ্যের রাজারা এখন রাজত্ব করে নিয়েছে আকাশে। ভুবন তলিয়ে গিয়েছে ঘুটঘুটে অন্ধকারের আড়ালে। আজ আকাশের চাঁদের পাশে সেনাবাহিনীর মতো জলজল করে জ্বলতে থাকা শত শত উজ্জ্বল নক্ষত্রগুলো নেই। সম্ভবত বৃষ্টি আসবে। একটু পরপরই দিন ডাকছে। ট্যারেসের কাজ দিয়ে তৈরি দরজা লক থাকার কারণে বাইরে থেকে আলো বাতাসের শব্দ খুবই কম আসে ভেতরে। যেই ভাবা সেই কাজ। হঠাৎ আকাশ ভেঙে বৃষ্টি নামে, বজ্রপাতের শব্দে কেঁপে উঠে এলিজাবেথের গরম। রেশমা এলিজাবেথকে রাতের খাবার আর ঔষধ খাইয়ে দিয়ে চলে গিয়েছে সে কখন, কিন্তু এখনো ঘুম ধরা দেয়নি এলিজাবেথের চোখে। জীবন নামক অস্তিত্বের সাথে মিশে যাওয়া কঠিন সূত্রের হিসেব মিলাতে খুবই ব্যস্ত আড়ষ্ট মেয়েটা। তবে শত ভেবেও সেই সকল সূত্রের সমাধান মেলাতে পারে না এলিজাবেথ। বীজগণিতের অঙ্কের মতো 4 পৃষ্ঠা ভুল সূত্র মিলিয়ে শেষে গিয়ে ফলাফল শূন্য, ভুল। জীবনে কঠিন সত্যগুলো সঠিক সূত্রের মতোই এসে খাতার কোনা বরাবরই 2 টানে কেটে দেয়। চোখে আঙুল দিয়ে অহর্নিশে স্কুল ছুটির ঘন্টার মতন হাতুড়ি দিয়ে আঘাত করে জোরে জোরে শব্দ করে জানিয়ে দেয়, তুমি ভুল, সঠিক সূত্র মেলাতে তুমি ব্যর্থ। চোখের পানি শুকিয়ে গিয়েও আবারও ভিজে আসে এলিজাবেথের। দেয়ালের সাথে সেট করে রাখা ড্রাগনের পেন্টিং থেকে আসা তির্যক রশ্মিতে কিছুটা আলোকিত আলিশান কামরা। হঠাৎ ইতস্তত পায়ে কাক ভেজা অবস্থায় কামরায় প্রবেশ করে রিচার্ড। শরীর বেয়ে বেয়ে বৃষ্টির পানির পবিত্র ফোঁটা ফোঁটা জলধারাগুলো ছুঁয়ে ছুঁয়ে পড়ছে এক অপবিত্র পাপিষ্ট কায়া থেকে। এলিজাবেথ তখনও কঠিন হিসেবের ফাঁকফোকরে তলিয়েছিল। আলো জ্বলতেই হতচেতন হয়ে ফিরে রিচার্ডকে দেখেই কেঁপে ওঠে সমস্ত শরীর। কম্পিউটারের দিয়ে নিজেকে ভালোভাবে পেঁচিয়ে নেয়। রিচার্ড শক্ত চিবুকে একবার দুর্বোধ্য এলিজাবেথের দিকে তাকে সরাসরি যায় ক্যাবিনেটের কাছে। ক্যাবিনেটের 3য় সারির জোর খোলা দরজার মতো দুপাশে 2 তাক টান দিয়ে খুলতে উন্মুক্ত হয় দামি দামি মদের সমাহার। সারি সারি মদের বোতল, ড্রাগস, ইঞ্জেকশন দিয়ে সজ্জিত। এই তাকের পুরো অংশ নামি দামি সকল ব্র্যান্ডের মদ রয়েছে এখানে। চোখ বড় বড় হয়ে যায় এলিজাবেথের। এই কয়দিনে সে একেবারে জন্য কিছুতেই ছুঁয়ে দেখেনি। রেশমা যখন যেটা পরিয়ে দিত সেটাই চুপচাপ গায়ে জড়িয়ে নিত। এত মদের বোতল দেখে মনে হচ্ছে এইটা কারোর ব্যক্তিগত কামরা না, নিজস্ব বার। রিচার্ডের চোখে মুখে চেয়ে রয়েছে অযাচিত ক্ষুব্ধতা। রাগে ফুঁসতে ফুঁসতে ওয়াইনের বোতল নিয়ে 2 দাঁতের ফাঁকে চাপ দিয়ে ধরে এক মোচড়ে কর্ক খুলে ফেলে। খুবই দক্ষতার সহিত বাম হাত দিয়ে গল গল করে রক্তক্ষরণ হওয়া জায়গায় ওয়াইনের বোতল উল্টে করে ঢালতে থাকে।
দাঁতে দাঁত চেপে রাখে রিচার্ড নিজেকে শক্ত করে। চোখ বড় বড় হয়ে যায় এলিজাবেথের। আটকে উঠে মৃদু শব্দ করে দু হাতে মুখ চেপে ধরে। এলিজাবেথের শব্দে রিচার্ড শক্ত চোয়াল ফাঁক করে ঘুরে তাকায় এলিজাবেথের দিকে। ললাটে ভাঁজ এলিজাবেথের ভয়াতুর চোখে দেখে বাঁকা হাসল। ঠোঁটের কোণে জড়ো হয়েছে রহস্যময় সন্ধি। বোতলে থাকা বাকিটুকু মদ দুই ঠোঁটের ফাঁকে চেপে ধরে উপরে তুলে এক নিঃশ্বাসে শেষ করে। ঢোক গিলার কারণে বারবার উদয়মান হচ্ছে পুরুষের রুক্ষ অ্যাডমাস অ্যাপেল। বৃষ্টির পানিতে ভিজে শার্ট শরীরের সাথে আষ্টে পিষ্টে জড়িয়ে আছে। অতি ফর্সা ত্বক বৃষ্টির স্নিগ্ধ ছোঁয়ায় উজ্জ্বলতা বৃদ্ধি পেয়েছে আরো দ্বিগুণ। বাচ্চাদের সকালে মোচড়ে পড়া নরম রোদে গা মাখিয়ে গোসল করানোর পর শরীরের জনসন লোশন মাখিয়ে দেওয়ার পর যেভাবে শরীরের ত্বক চকচক করে, ঠিক সেভাবে রিচার্ডের গা জলজল করে যেন দ্যুতি বের হচ্ছে। পৈশাচিক আত্মার হিংস্র মানবকেও এখন লাগছে খুবই আকর্ষণীয়, ঘোলাকার মতো। অথচ এই হ্যান্ডসাম সুদর্শন পুরুষের ভেতরে নেই কোনো হৃদয়। হিংস্রতা আর নৃশংসতার দাবানলে জ্বলে পুড়ে ছারখার হয়ে গিয়েছে সেই কবেই। রিচার্ড ঠোঁটের কোণে বাঁকা হাসি ঝুঁকে এক পা করে এগিয়ে যায় এলিজাবেথের দিকে। গুটিয়ে যেতে থাকে এলিজাবেথ ভয়ে সংকীর্ণে। রিচার্ড বেজার শৈলী বেডে বসল। বেড কেন্দ্রীয় 3 তাকে ড্রয়ার থেকে ফার্স্ট এড বক্স বের করল। বক্স খুলে ব্যান্ডেজ বের করতে করতে ডাকলো এলিজাবেথকে। রেড। রিচার্ডের গুরুগম্ভীর হিংস্র কর্কশ গলার পরিবর্তে নীরের ঠান্ডা স্বরে ঝড় উঠে গেল এলিজাবেথের ভেতর। তিত্তির করে কাঁপতে থাকে এলিজাবেথের সমস্ত শরীর। আবারও দ্বিতীয়বারের মতন অবাক করে ডাকলো রিচার্ড ঠান্ডা গলায়। কাম ক্লোজার রেড। এলিজাবেথ দোটানায় ফেসে যায়। কি করবে? এই শান্ত রিচার্ডের আড়ালে ক্ষুদ্র পৈশাচিক আত্মার রিচার্ডকে সে চিনে। কথার বাইরে যাওয়া মানে সেই হিংস্র আত্মা জেগে ওঠা। এলিজাবেথ ঠোক গিলে তটস্থ হয়ে রিচার্ডের নিকট যায়। রিচার্ড ততক্ষণে আঙুল থেকে ম্যানার্স বাং রিং খুলে বেডসাইডে রাখে। এলিজাবেথকে এগিয়ে আসতে দেখে অধর এলিয়ে হাসলো রিচার্ড। হাসিটা বরাবরের মতোই দেখা দিল না দন্তপটে। এলিজাবেথের দিকে ফার্স্ট এড বক্স এগিয়ে দেয় রিচার্ড। এলিজাবেথের চোখের পাতা কাঁপছে। উৎসুক হয়ে তাকে রিচার্ডের দিকে। রিচার্ড ফ্রুচে ইশারা দিল ড্রেসিং করে দেওয়ার জন্য। এলিজাবেথ এবার কাছ থেকে তাকালো রিচার্ডের হাতের দিকে। হাতের উপরের পিচ অংশের আঙুলের ভেতরে হতে তেষ্টাভাবে কেটে গিয়েছে। কোনো ধারালো ছুরি দিয়েই হবে হয়তো। নিশ্চয়ই কারোর শেষ দিন ছিল আজ। পিনকি দিয়ে অঝরে রক্ত ঝরছে এখনো। গা শিউরে উঠে হাত কাঁপতে থাকে এলিজাবেথের। যা ন্যাকামো ছাড়া কিছুই মনে হলো না রিচার্ডের কাছে। শক্ত খুনি হাতে এলিজাবেথের হাত চেপে ধরে রক্তাক্ত জায়গায় রিচার্ড ছিটকে দূরে সরে যায় এলিজাবেথ। সমস্ত শরীরে লোমকূপ জেগে শিরদাঁড়া খাড়া করে দাঁড়িয়ে যায়। রিচার্ডের শশব্যস্ত বিদ্যুৎ বেগী চাহনি থেকে বুক শুকিয়ে এলো এলিজাবেথের। ঠোঁট গোল করে পরপর কয়েকবার শ্বাস নিঃশ্বাস ছেড়ে সাহস সঞ্চয় করে এগিয়ে আসে। সহসাই কুটিল হাতে তুলে নিল রক্ত মুছতে থাকে রিচার্ডের। খুবই ক্ষত গভীর, তবুও অভিব্যক্তি একদমই শূন্য রিচার্ডের। নিরিমেষে তাকিয়ে থাকলো এলিজাবেথের দিকে। কাঁপতে থাকা এলিজাবেথের হাতের দিকে। একজন গ্যাংস্টারের সাথে থাকতে হলে রক্তকে সাদরে গ্রহণ করতে হবে, চলতি পথের সঙ্গী মনে করে। কান্নায় কণ্ঠ বুঝে এলো এলিজাবেথের। সাহস করে গলার জড়তা দূর করে বলল, থাকতে চাই না আমি। হিংস্রতা প্রভাবে বিড়বিড়িয়ে উঠে পৈশাচিক সাইকো মস্তিষ্ক, তবুও কণ্ঠস্বর নিকটে ঠান্ডা। থাকতে তো তোমাকে হবেই রেড, তাও আমার সাথে। রিচার্ডের বিলম্বহীন জবাবে বুক ফেটে কান্না আসছে এলিজাবেথের। ছোট কামড়ে যথাসম্ভব কান্না আটকানোর বৃথা চেষ্টাই করলেও হঠাৎ রিচার্ডের চোখ যায় ছোট্ট ক্যাবিনেটের উপরে রাখা একটা ছোট্ট ঘাস ফুল। অযাচিত কারণে চোয়াল শক্ত হয়ে যায় রিচার্ডের। রক্ত চোখে তাকায় এলিজাবেথের দিকে কিরমিরিয়েই বলে, ফুল কোথা থেকে আসলো? রেশমামা বাইরে থেকে এনেছিল। রেশমা মেয়েদের নাম এটা রিচার্ড জানে, তবুও ক্ষিপ্ততা কমলো না। চিবিয়ে চিবিয়ে বলল, কোন সাহসে আমার রুমে বাইরের জিনিস আসলো উইদাউট মাই পারমিশন? ওপর থেকে নিচে দেখে আমার ভালো। বলার মধ্যেই হঠাৎ অতর্কিত আক্রমণে এলিজাবেথ চমকে গিয়ে খামচে ধরে রিচার্ডের শার্টের কলার হ্যাচকা টানে দিয়ে নিজের কাছে নিয়ে আসে রিচার্ড এলিজাবেথকে।
এক হাত দিয়ে পেঁচিয়ে রেখেছে নিজের সাথে এলিজাবেথের পেট পিঠ। থিরথির করে কাঁপতে থাকে এলিজাবেথ। রিচার্ডের গা থেকে পারফিউমের ডার্ক স্মেল নাকের ডগায় বাড়ি খাচ্ছে। অকুতূপ হই হৃদপিণ্ড এলিজাবেথ চোখ মুখ খিচে নেয়। রিচার্ডের গরম নিঃশ্বাসে রিচার্ড এলিজাবেথের গলায় মুখ ডুবিয়ে রেখেছে। শুষে নিতে থাকে এলিজাবেথের শরীরের সকল ঘ্রাণ। রিচার্ডের ভেজা শরীরের সংস্পর্শে এসে শরীরের প্রতিটি লোমকূপে শিহরণ জেগে ওঠে এলিজাবেথের। হঠাৎ কিছু ভেবে এলিজাবেথ কিছুটা ঘনিষ্ঠ হয় রিচার্ডের। একটু কাজ ঘেঁষে রিচার্ডের ঠোঁটের আগায় জড়ো হয় বাঁকা হাসি। এলিজাবেথের এহেন অযাচিত পদক্ষেপে তবে ভ্রুক্ষেপ করলো না। ছোট ছোট চুমুতে ভরিয়ে দিচ্ছে এলিজাবেথের গ্রীবা। এলিজাবেথ সহসায় মুখ বুঝে সব সহ্য করে নেয় রিচার্ডের এলোমেলো ছোঁয়া। কৌশলে রিচার্ডের কোমরে গুজে রাখা গান হাতে নিতে গেলেই তার আগেই ব্যথা কুকরিয়ে উঠল। ছিটকে গিয়ে দূরে সরে পড়ল এলিজাবেথ। ঠোঁট থেকে ফোঁটা ফোঁটা তাজা উষ্ণ রক্ত গড়িয়ে পড়ছে। রিচার্ডের সমুদ্র নীল চোখ দুটোতে আগুনের লিলিহান, তবুও অভিব্যক্তি শান্ত নদীর ন্যায়। ঠোঁটের কোণে বক্র হাসি। হাতের পিঠ দিয়ে ঠোঁট মুছে আবারও ঝুঁকে পড়ে থাকা এলিজাবেথের উপর রক্তাক্ত ছোটে হাত দিয়ে চেপে ধরে রেখেছে এলিজাবেথ। রিচার্ড এলিজাবেথের চিবুক চেপে ধরে হিংস্র প্রাণীর মতো ঘুরছে উঠল। চালাকি করো ভালো কথা, তবে করার আগে ভেবে দেখো বিপরীত পাশের মানুষটাকে। মাই ফাকিং ডার্ক রেড। বরাবরের মতন এলিজাবেথকে ছুঁড়ে ফেলে দিয়ে হনহনিয়ে ওয়াশরুমে চলে যায় রিচার্ড। এলিজাবেথ শূন্য বুকে দু চোখ বুজে ফেলে। বুক চিরে বেরিয়ে আসে এক ফালি দীর্ঘশ্বাস। হেরে যাওয়া পথিক আবারও মাঝ রাস্তায় মুখ থুবড়ে পড়ল। তলপেটের চিনচিন ব্যথায় ঠোঁট কামড়ে বিছানার সাথে মিশে যায় একদম। পেটে দুহাত চেপে ধরে লম্বা হট শাওয়ার নিয়ে তোয়ালে দিয়ে চুল মুছতে মুছতে বেরিয়ে আসে রিচার্ড। এলিজাবেথ গায়ে কমফোর্টার মুড়ি দিয়ে এক দৃষ্টিতে বেডসাইডে রাখা রিচার্ডের হাতের রিংয়ের দিকে তাকিয়েছিল। রিচার্ডের উপস্থিতি টের পেয়ে মুখ ঢুকিয়ে ফেলে কমফোর্টারের ভেতর জলদি। চোখ বাঁকি হাসলো রিচার্ড এলিজাবেথের বোকার মতো কর্মকাণ্ডে। রিচার্ড কাউচের উপর তোয়ালে রেখে ক্যাবিনেট থেকে ওয়াইনের বোতল বের করতে করতে হাসকি ভয়েসে বলল, ডু ইউ লাইক দ্যাট রেড? কোনরূপ প্রত্যুত্তর আসে না কথার পারদে। রিচার্ড আশা করেও থাকে না উত্তরের জন্য। ওয়াইনের বোতল নিয়ে সরাসরি যায় টেরেসের। ভেজা চুলগুলো থেকে তখন চপচপ করে পানি পড়ছে। পরনে কালো নাইট স্যুট। খোলা আকাশের নিচে দাঁড়িয়ে এক দৃষ্টিতে ঘন জঙ্গলের দিকে তাকিয়ে পুরো বোতল খালাস করে। অতঃপর সঙ্গে সঙ্গে গমগম পায়ে রুমে আসে। বেডে শুয়ে কমফোর্টারের নিচে লেপটে থাকা এলিজাবেথকে একটানে নিজের কাছে নিয়ে আসে। জুবুতুবু হয়ে কাঁপতে থাকে এলিজাবেথ। রিচার্ডের কাছ থেকে ছোটার জন্য ছটফট করতে থাকে। ভয়ে গতি হারায় হৃদস্পন্দন। চোখ চাপিয়ে জল গড়তেই থাকে। রিচার্ড শক্ত চোখে তাকালো। ছটফটানি কমে এলো এলিজাবেথের। ভেজা গলায় অস্পষ্ট স্বরে আওড়ালো, না প্লিজ, আমার প্লিজ। শেষ করতে দিল না রিচার্ড। নিরুদ্বেগ ভাবে দু হাতে তালি বাজাতে লাইট অফ হয়ে গেল রুমের। আবারও এলিজাবেথকে টান দিয়ে নিজের কাছে নিয়ে আসে। ঘাড়ে মুখ গুজে দিয়ে ঘুমিয়ে যায় কোনরূপ বাক্য ছাড়া। বিস্ময় হতভম্ব হয়ে যায় এলিজাবেথ। নিঃশ্বাস নিতেও ভুলে যায়। রিচার্ডের ভারী শরীরের পুরো ভর এলিজাবেথের উপর দিয়েই রেখেছে। দম বন্ধ হয়ে আসছে এলিজাবেথের, তাও সরাতে পারছে না। সারাদিন ভয়ঙ্কর মিশনের পর শরীর অতিরিক্ত ক্লান্ত, পাশাপাশি ড্রাঙ্ক হওয়ার সাথে সাথেই ঘুমিয়ে পড়ে রিচার্ড। শত চেষ্টা করেও রিচার্ডকে এক চুল সরাতেই পারে না এলিজাবেথ। না পেরে নিজে শরীর ছেড়ে দেয় বিছানা। শূন্য দৃষ্টি নিক্ষেপ করে সিলিংয়ে। অমীমাংসিত হিসেবের আবারও হিসেব মেলাতে চাইল। তার জীবনে প্রথম পুরুষ রিচার্ড, যে তাকে এত কাছ থেকে ছুলো, লুটে নিল সর্বস্ব, তাও আবার এত নৃশংস এক নরখাদক যার ভেতরে হৃদয় বলতে কিচ্ছু নেই। নানান কথা চিন্তা করতে করতে একসময় এলিজাবেথও ঘুমের রাজ্যে তলিয়ে যায়। কড়া ডোজের অ্যান্টিবায়োটিক খাওয়ার কারণে ঘুম দেরিতেই ভাঙল এলিজাবেথ। ঘুম ভাঙার পর পাশে পেল না রিচার্ডকে। স্বস্তি নিঃশ্বাস পেয়ে অলসতা দূর করে উঠে বসলো এলিজাবেথ। ওয়াশরুমে যাওয়ার উদ্দেশ্যে বিছানা থেকে নিচে পা রাখতে ব্যথা শিউরে উঠল সর্বাঙ্গ। ফর্সা মুখ নীলবর্ণ ধারণ করে। ঠোঁট গোল করে লম্বা লম্বা শ্বাস ফেলতে থাকে এলিজাবেথ। চোখ দিয়ে জল এসে যায়। হঠাৎ এদিক সেদিক তাকাতেই চোখ যায় টেরেসে। তাকাতে চোখ ছানা ভরা হয়ে যায় বিস্ময়। পরপর পেলব দুই হাত দিয়ে কয়েকবার চোখ কষলে দেখল না
এ তো সত্যি দীর্ঘ 5 দিন পর কালো মেঘের রাজ্যে বন্দি থাকা অন্ধকারে আকাশে সোনালি আলো ফুটে উঠল। মনের অজান্তে ঠোঁটের কোণে প্রশান্তিময় হাসি অস্পষ্ট ঝলকানি ফুটে উঠল এলিজাবেথের। শিশির অনুভূতিতে নিভু চোখে চেয়ে থাকলো ট্যারেসে। রোদে শুকিয়ে খা খা হয়ে থাকা গোমর জায়গা এখন শুভ্র স্নিগ্ধ ফুলের সমাহার। বিস্তৃত জায়গায় এক চুল পরিমাণও জায়গা বাকি নেই যেখানে ফুলের গাছ নানান বাহারের ফুলে ভরপুর। মনে হচ্ছে কারোর সযত্নে গড়ে তোলা ফুলের বাগান যে একটু কিপটেমি করেনি ফুল সংগ্রহে। চোখ জলজল করছে এলিজাবেথের। চোখ ঘুরিয়ে নিচের দিকে তাকাতেই এবার চোখ কোটর থেকে বেরিয়ে আসার উপক্রম। মেঝে ভর্তি ফুলে, না শুধু লাল গোলাপ। ডার্ক থিমের টাইলে আবৃত, ফ্লোরে লাল রঙের ঢাকা পড়ে গিয়েছে। এলিজাবেথ এখনো নিজের চোখকে বিশ্বাস করতে পারছে না। সকাল সকালই ধাক্কা, বিশাল ধাক্কা। সময়ের অমোঘ প্রবাহ বয়ে যায়। সেই সুন্দর সকালের পরে আজ সাথে রিচার্ড কোথায় যেন হঠাৎ করে লাপাত্তা হয়ে গিয়েছে। সেই দিন যে সকালে বের হলো তারপর আর ফেরেনি, এতে অবশ্য কারোর কোনো ভ্রুক্ষেপ নেই। বরঞ্চ রিচার্ড না ফেরায় সবথেকে খুশি এলিজাবেথ। মনে প্রাণে সৃষ্টিকর্তার কাছে দোয়া করতে থাকে আর কখনো যেন ফিরে না, কোনোদিনও যেন সেই নরখাদকের মুখ না দেখতে হয়। এলিজাবেথ সংকীর্ণহীন ভাবে থাকতে পারছে কিছুদিন ধরে। কারোর অযাচিত চোখ ক্ষুদ্রতায় হিংস্রতার শিকার হতে হচ্ছে না। মুক্তি পাচ্ছে লোমহর্ষক রাতগুলো থেকে, তবে মুক্তি পায়নি এখনো বন্দি পাঠশালা থেকে। রিচার্ড নিজে না থাকলেও রেখে গিয়েছে সব থেকে বিশ্বস্ত 2 সেনাপতির মধ্যে একজনকে। ন্যাসো রিচার্ডের সাথে আছে, তবে লুকাস বাগান বাড়িতে আছে এখনো পর্যন্ত। মূলত রিচার্ড এলিজাবেথকে পাহারা দিয়ে রাখার জন্যই লুকাসকে রেখে গিয়েছে। রিচার্ডের করা নিষেধাজ্ঞা অনুযায়ী এলিজাবেথের রুমে পা রাখা নিষেধ। বাইরে খোলা হাওয়া থেকে বঞ্চিত এলিজাবেথ এখনো। এই 7 দিনে লুকাসের সাথেও দেখা হয়নি এলিজাবেথ। খাওয়া দাওয়া সব রুমেই, সারাক্ষণ বাইরে থেকে দরজা লক করা থাকে। তবে রেশমার কাছে থেকে প্রতিদিন জানতে পারে এলিজাবেথ বাইরে আসতে চায়। ঘর বন্দি থাকতে থাকতে সাফোকেটেড লাগছে। তবে লুকাসের হাত ছিল বাঁধা। রিচার্ডের করা নিষেধাজ্ঞা লঙ্ঘন করার সাহস তার নেই। লুকাস আজ ইচ্ছে করে সোফার মধ্যে শুয়ে চোখ বুজে আছে, যেন বোকা জাত নারী ভাবে সে ঘুমিয়ে আছে। যে বাবা সে কাজ। রেশমা লুকাসের ঘুমের সুযোগ নিয়ে গুটি গুটি পায়ে উপর থেকে এলিজাবেথকে নিয়ে আসে নিচে। এলিজাবেথকেও বাইরে বের করার স্বার্থ তার নেই, তবে যথাসম্ভব চেষ্টা করেছে এলিজাবেথের বন্দি দশা দূর করার জন্য। রেশমার সাথে গুটি গুটি পায়ে এলিজাবেথ সিঁড়ি ভেঙে নিচে নেমে আসে। নিচে আসতে লুকাসকে দেখে রেশমাকে পেছন থেকে পিছিয়ে ডাকলো এলিজাবেথ। রেশমা ফিরে তাকালো। এলিজাবেথ চোখের গোল সুগভীর নিকোষ কালো মণি ঘুরিয়ে লিভিং এরিয়ার দিকটা ইশারা করলো, যেখানে লুকাস সোফায় ঘুমিয়ে আছে। রেশমা তাকালো, পরপরই এলিজাবেথের দিকে তাকে চোখে আশ্বস্ত করে তড়িঘড়ি করে কিচেনে ছোটে নিশিকে দিয়ে চট জলদি টেবিল সাজিয়ে ফেলে। উদ্দেশ্য আজ এলিজাবেথকে আর 5টা সাধারণ মানুষের মতো ডাইনিং টেবিলে বসিয়ে খাওয়াবে। এই কয়েকদিনে রেশমার এলিজাবেথের মধ্যে খুব সখ্যতা গড়ে উঠেছে। এলিজাবেথ যেমন প্রতি মুহূর্তে মুহূর্তে রেশমা মা বলে মুখে ফেনা তুলে দেয়, রেশমাও ঠিক তেমনি মেয়ের মতোই দেখভাল করে এলিজাবেথের পায়ের এবং হাতের ক্ষত এতদিনে শুকিয়ে গিয়েছে। হাতে সেলাই রেশমাই কেটেছে। শারীরিকভাবে এখন পুরোপুরি সুস্থ এলিজাবেথ। মানসিকভাবে এখনো বিধ্বস্ত হলেও এলিজাবেথ খুবই সতর্কতার সহিত নগ্ন পায়ে নিশ্চুপ পদচিহ্ন ফেলে ফেলে এগিয়ে যেতে থাকে। হঠাৎ কি মনে করে পেছনে তাকাতে লুকাস তাড়াতাড়ি করে আবারও চোখ বুজে ফেলে। ঠোঁট চেপে স্মিত হাসলো এলিজাবেথ। হ্যাঁ, এখন সেই ফ্যাকাশে নীলচে ঠোঁটের আগায় মাঝে মধ্যে হাসির স্পষ্ট ঝলকানি দেখা যায়। লুকাস এলিজাবেথকে টেবিলে গিয়ে বসতে দেখে ঠোঁট গোল করে গরম শ্বাস ফেলে। ওদের পেছন দিয়ে ঘুরে শুয়ে থাকা ঘুমের ভান ধরে। এতে করে সাপও মরবে, লাঠিও ভাঙবে না। এলিজাবেথ মনে মনে ভাবতে থাকে, এই শক্ত খোলসের আলে বাচ্চা ছিল একটা, মন আছে এদের, যা পাপের জগতে অতলে একদম তলিয়ে গিয়েছে, খুব গভীরে, যেখানে কোনো ডুবুরিরও সাধ্য নেই যাওয়ার। অজান্তে এলিজাবেথের আজ রিচার্ডের কথা ভাবলো না, নিজে থেকে মনে করলো ইচ্ছাকৃত। এতদিনে বারবার শাওয়ার নিয়ে সোপ দিয়েও সমস্ত শরীর ঘষতে ঘষতে লাল বানিয়ে ফেলেছে, তবু রিচার্ডের পারফিউমের ডার্ক স্মেল দূর করতে পারেনি। গলা, গাল,
চোট, পেটের সমস্ত কালচে দাগ বারবার মনে করিয়ে দিত হিংস্র মানবের কথা। ভাবতে গিয়েও আবার ঘৃণায় মন বিষিয়ে গেল এলিজাবেথের। কানে বাজতে থাকে সে ভয়ানক রাতগুলো, কিভাবে কান্না করেছে, ছেড়ে দেওয়ার জন্য কতভাবে আকুতি মিনতি করেছে। কানের কাছে প্রতিটি আর্তনাদের প্রতিধ্বনি হতে থাকে এলিজাবেথের, যা একটুও মন গলাতে পারেনি সেই নরখাদকের। কিছু ভাবতে হচ্ছেও, আর ভাবল না এলিজাবেথ। আজ অনেকদিন পর এলিজাবেথ পছন্দের খাবার খাচ্ছে। রেশমা সকাল সকালই বেশি করে ঘি দিয়ে কাচি রান্না করেছে এলিজাবেথের জন্য। খাবারের ঘ্রাণে এলিজাবেথের মন পুলকিত হয়ে যায়। বারবার বললেও রেশমা এলিজাবেথকে সাথে খেতেই বসেনি। যতই মায়ের সম্পর্কে এলিজাবেথ তাকে আবদ্ধ করুক না কেন, একজন মনিবার মালকিনের মধ্যে বিশাল লম্বা লাইন থাকে। রেশমা পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে এলিজাবেথকে পরিবেশন করে খাওয়াচ্ছে। অনেক বছর পর তৃপ্তি সহকারে নিজের পছন্দের খাবার খেতে পারছে এলিজাবেথ। হঠাৎ করে গলায় খাবার আটকে যায় এলিজাবেথের। রেশমা চটজলদি পানি এগিয়ে দেয় এলিজাবেথের দিকে, পিঠে হাতের তালু দিয়ে ঘষে দিচ্ছে আলতো করে। চোখ দিয়ে পানি বেরিয়ে আসে এলিজাবেথ। রেশমা পেলো ভাতে লোচনের পানি মুছে দেয়, নিদারুণ কোমল হয়ে মাতৃ স্বরে বলল, আস্তে খাবে তো? দেখলে চোখ দিয়ে কিভাবে পানি ঝরছে এখন। কাপা কাপা চোখের পাতা মেলে মাথার উপরে তুলে এলিজাবেথ সরাসরি রেশমার মুখের দিকেই তাকায়। খাচুক কণ্ঠে ভেঙে ভেঙে বলল, আমি কাঁদছি রেশমা মা,